চলো শুরু করি। তাহলে আমাদের আজকে হচ্ছে শ্রেণীবিন্যাসটা পড়াইতে হবে। প্রথমে শ্রেণীবিন্যাস কি বিষয়টা বুঝি। শ্রেণীবিন্যাস কি আসলে বিষয়টা বুঝি। তাহলে শ্রেণীবিন্যাস মূলত বৈশিষ্ট্যের উপর বেস করে আমরা প্রজাতির সংখ্যা কমানোকে আমরা শ্রেণীবিন্যাস বলি। কি বললাম? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রজাতির সংখ্যা কমানোকে আমরা কি বলতেছি? শ্রেণীবিন্যাস। একটা উদাহরণ দিয়ে শুরু করি। যেমন ধরে নিলাম এই যে আমাদের ক্লাসরুম, এখানে জীব আছে না? জীব বলতে কি শুধু আমরা, শুধু মানুষেরা? এখানে ব্যাকটেরিয়া লুকাইতে আছে না? তাহলে ব্যাকটেরিয়া একটা জীবের মধ্যে পড়তেছে, ঠিক আছে? তাহলে আমরা মানুষও আছি, মানুষের পাশাপাশি ব্যাকটেরিয়াও এখানে উপস্থিত আছে। যদিও কোনো গাছপালা নাই, গাছপালা থাকলে ওইটাও জীবের অন্তর্ভুক্ত হতো। কথা বুঝছো? তাহলে ধরে নিলাম এখানে জীব আছে, ইনক্লুডিং ব্যাকটেরিয়া জীব আছে মনে করো 100 জন। জীব আছে কয়জন? 100টা, ইনক্লুডিং ব্যাকটেরিয়া। জীবের মধ্যে মানুষ আছে কয়জন? সাপোজ মানুষ আছে 50 জন। আমরা মানুষ কয়জন? 50 জন। এবার তাহলে এই যে দেখো, জীব থেকে মানুষ, কারণ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আলাদা, মানুষের বৈশিষ্ট্য আলাদা। তাহলে আমি জীব থেকে মানুষে নিয়ে আসলাম না? এবার মানুষের মধ্যে আমি আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আসি, লিঙ্গের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা ছেলেও আছি, মেয়েও আছি, তাই না? ছেলেও আছি, মেয়েও আছি। তো ছেলে হোক বা মেয়ে হোক, মানে দুইটাই বলতেছি, যে কোনো একটা, মানে ছেলেরা ছেলে ধরবা, মেয়েরা মেয়ে ধরবা, ওকে? নাহলে আবার বলবে স্যারে শুধু ছেলে কেন বলছে, স্যারে শুধু মেয়ে কেন বলছে। এখানে ফ্যামিনিজমের অভাব নাই আবার। যাই হোক, 50-50-এর মধ্যে মনে করো 20 জন ছেলে বা 20 জন মেয়ে। তাহলে একটা বৈশিষ্ট্যের উপর আমরা এটাকে সংখ্যাটা কমায় ফেলছি। এরপর আমরা মনে করো ছেলে ধরলাম 20 জন অথবা মেয়ে ধরলাম 20 জন। এর মধ্যে আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আসতেছে। আরেকটা বৈশিষ্ট্য কি? সাপোজ কেউ পড়ালেখা লম্বা, পড়ালেখার কথা না বলি, লম্বা খাটো বলি, মনে করো লম্বা। সাপোজ ছেলে 20 জন, তো ছেলেদের মধ্যে লম্বা হচ্ছে কয়জন? সাপোজ 10 জন। লম্বা হচ্ছে, ছেলে আছে 20 জন, লম্বা হচ্ছে কি 10 জন। এরপর আরেকটা বৈশিষ্ট্য আনি, লম্বা ছেলেদের লেখা তেমন সুন্দর হয় না, তাও লেখা সুন্দর যদি চিন্তা করো, ওই 10 জন লম্বা ছেলের মধ্যে লেখা সুন্দর হচ্ছে মনে করো 3 জনের। বুঝছো? তাহলে দেখো প্রত্যেক বৈশিষ্ট্যতে সংখ্যা কমে আসতেছে না? এখন যদি চিন্তা করো, এই যে যার 3 আছে, মানে এই তিন জনের কাছে এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান কিনা? তাহলে এই 3 জনের কাছে এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এই 10 জনের কাছে এই 4টা বৈশিষ্ট্য বিদ্যমান। এই 20 জনের কাছে এই 3টা বৈশিষ্ট্য বিদ্যমান। কথা বুঝছো? তাহলে এই যে বৈশিষ্ট্যের উপর বেস করে আমরা কি কমাই ফেলছি? প্রজাতির সংখ্যা কমাই ফেলছি। তখন এই 3 জন নিয়ে আমি স্পেসিফিক অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম কিনা? আর মনে করো আরেকটা লিখে, মনে করো পড়ালেখায় ভালো, মনে করো আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আসলাম, কি লাস্ট বৈশিষ্ট্য? পড়ালেখায় ভালো। তাহলে এখানে হয়ে গেল কয়জন? একজন। হয়ে গেল কয়জন? একজন। তাহলে এই একজন সম্পর্কে আমি সব কিছু বলতে পারবো না? মানে জীবও, মানুষও, ছেলে, এরপরে কি লম্বাও, লেখাও সুন্দর, পড়ালেখায়ও ভালো। তাহলে এই একজনের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। আমরা কথাটা কি বুঝছি? তাহলে এইটাই হচ্ছে মূলত শ্রেণীবিন্যাসের কনসেপ্ট। হ্যাঁ, মানে পারস্পরিক, আমি বৈশিষ্ট্যের কথা বলতেছি। তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য বলতেছো, আমি বলতেছি বৈশিষ্ট্যের উপর। তাহলে বৈশিষ্ট্যের উপর বেস করে এই যে আমরা সংখ্যা কমাইছি, সংখ্যা কমানোর ফলে লাস্টের একজনের আমরা সকল বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূলত শ্রেণীবিন্যাস। আমাকে একটা বইটা দাও তো একটু। বই আর কেউ আনো নেই? এরকম কেন? আচ্ছা দেখো, ভালো কথা। আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে যে টমাস ক্যালভিয়ার স্মিথ যেটা করছিল। আচ্ছা আগে এটা পড়া শেষ করি, যেহেতু শ্রেণীবিন্যাস পড়া শুরু করছে, এটা শেষ করি। আমাকে এটা একটু মনে করাই দিবা যে আমি একটা পয়েন্ট বাদ দিয়ে গেছি, ঠিক আছে? ওই যে প্রোটিস্টাকে যে প্রোটোজোয়া এবং প্রোমিস্টাতে ভাগ করছি, এটা নিয়ে কিছু কথাবার্তা আমরা বলবো। এটা একটু মাথা থেকে ছুটে গেছে, এটা আমরা পরে দিয়ে বলবো। তাহলে
এই যে আমরা শ্রেণীবিন্যাস করছি, তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ মূলত কয়টা? শ্রেণীবিন্যাসের ধাপ মূলত 7টা। কয়টা? 7টা। প্রথম ধাপ কি? রাজ্য। দ্বিতীয় ধাপ পর্ব। তৃতীয় ধাপ শ্রেণী। মাঝে মাঝে এখানে উপপর্ব চলে আসে, তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। উপপর্ব যাদের আছে তারা লিখতে পারবে, আর যাদের নাই তারা এমনি শ্রেণী চলে আসবে। তারপর 4 নম্বরে আসে বর্গ, 5 নম্বরে গোত্র, 6 নম্বরে গণ, এরপর 7 নম্বরে প্রজাতি। 7 নম্বরে প্রজাতি। তো এই 7টা ধাপে আমরা মূলত শ্রেণীবিন্যাস করে থাকি। তোমরা যখন বড় আর একটু আপগ্রেডেড হবা, ইন্টার লেভেলে যাবা, তোমরা অনেক প্রাণীর শ্রেণীবিন্যাস পড়বা, কিন্তু আপাতত তোমাদের মানুষের শ্রেণীবিন্যাস পড়লেই হবে। কিন্তু মানুষের শ্রেণীবিন্যাস শুধু মানুষের শ্রেণীবিন্যাস আকারে পড়াবো না, এখানে মূলত এই যে আমি বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে আসছি ওই স্টাইলে আমি পড়াবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি এটা। তাহলে রাজ্য, তাহলে আমরা কি দেখতেছি? মানুষের শ্রেণীবিন্যাসটা দেখতেছি। মানুষের শ্রেণীবিন্যাস, তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে? রাজ্য দিয়ে হচ্ছে। তাহলে মানুষের রাজ্য কি হবে বলতো? হ্যাঁ, মানুষের রাজ্য কি হবে? মানুষ কি? জীব। তাহলে জীব কোথায় পড়তেছে? 5টা রাজ্য পড়ছি আমরা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। তাহলে মানুষ কোনটার আন্ডার হবে? অ্যানিমেলিয়ার আন্ডার হবে। ভালো, ভেরি গুড। তাহলে মানুষ কি? অ্যানিমেলিয়া। ঠিক আছে। আচ্ছা, এই অ্যানিমেলিয়া আর কি কি হতে পারে আমরা কিছু একটু পাশে পাশে লিখি, উদাহরণ লিখি। আমি উদাহরণ লিখে লিখে যাব, একটা একটা বাদ দিয়ে দিয়ে যাব। কথা বুঝছো? এই যে দেখো, সকল পতঙ্গ হতে পারে, পতঙ্গ, পাখি, সকল ধরনের মাছ। ঠিক আছে, ঈগল। হ্যাঁ, পাখি বলছি, কিছু এক্সট্রাও দিচ্ছি কারণ কিছু ইউনিক আছে, এটা একটু পরে বুঝবা। মানুষ আছে, তারপর হচ্ছে ওরাং ওটাং। ওরাং ওটাং তোমরা চিনো? হ্যাঁ, ওরাং ওটাং তোমরা চিনো? এটা বানরের মতো দেখতে। কিসের মতো দেখতে? বানরের মতো। আমি দেখাবো, একটু পরে দেখাবো ওরাং ওটাং। তারপর বাঘ, বাঘ, গরু, ছাগল, গরু, ছাগল। তারপর হাঙ্গর, হাঙ্গর, তিমি, বানর। দেখো, এদিকে ওরাং ওটাং লিখছি, কিন্তু এখানে আবার বানর লিখছি। কারণ আছে, কারণ ওরাং ওটাং লাস্টের দিক পর্যন্ত যাবে, বানর লাস্ট পর্যন্ত যাবে না। আচ্ছা, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হতে হলে তোমার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? হ্যাঁ, না না, স্তন্যপায়ী এখন আসতেছে না, এটা জাস্ট অ্যানিমেলিয়া। তোমাদের কি হতে হবে? এই দেখি, কথা বুঝো। যদি তোমার করতে হয়, রাজ্য অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত হয়, তোমার কি কি বৈশিষ্ট্য লাগবে? তোমার অবশ্যই কি হতে হবে? ইউক্যারিওটিক হতে হবে। ইউক্যারিওটিক হতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমার কি হতে হবে? বহুকোষী হতে হবে। কি হতে হবে? বহুকোষী হতে হবে। ঠিক আছে, তারপর তোমার কি হতে হবে? তোমার জটিল টিস্যুতন্ত্র লাগবে। জটিল টিস্যুতন্ত্র উপস্থিত হতে হবে। ঠিক আছে, তাহলে তোমার অবশ্যই তুমি জীব, যেহেতু তোমার প্রাণ থাকতে হবে। প্রাণ না থাকলে এটাকে অ্যানিমেলিয়ার মধ্যে পড়তেছে নাকি? জীবতন্ত্রের অংশই পড়তেছে না, যদিও আমরা এটা লিখে দিছি প্রাণ থাকতে হবে। তাহলে বেসিক কিছু জিনিস থাকলেই তুমি এটা অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত বলতে পারতেছো। তাহলে পাখি পতঙ্গের কি প্রাণ আছে না? অবশ্যই প্রাণ আছে। ইউক্যারিওটিক, বহুকোষী, জটিল টিস্যুতন্ত্র, এই দুই সবার আছে। তাহলে রাজ্য 1 গেল। হ্যাঁ, রাজ্য অ্যানিমেলিয়া গেল। ঈগল, আচ্ছা, আরে সমস্যা নাই এগুলো। তাহলে ইংলিশে লিখি, কি বলো? ওকে, গেল। এরপর আসতেছি আমরা পরের ধাপে। রাজ্যের পরে কি আসতেছে আমাদের?
পর্ব। তাহলে কোন পর্বের অন্তর্গত আমরা? কর্ডাটা। ঠিক আছে, কর্ডাটা পর্বের আমরা অন্তর্গত, কারণ আমাদের মেরুদণ্ড নামক একটা জিনিস আছে। ঠিক আছে, তাহলে এই পর্ব কর্ডাটার অন্তর্ভুক্ত হতে হলে তোমার মেরুদণ্ড বা নটকট যে কোনো একটা লাগবে, হয় মেরুদণ্ড লাগবে নাহলে কি লাগবে? নটকট লাগবে। তাহলে এটা হতে গেলে তোমার লাগবে কি? মেরুদণ্ড বা নটকট। গেল। আচ্ছা, এর অন্তর্ভুক্ত কি কি আছে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। এই যে উপরে উদাহরণগুলো লিখছি, এখান থেকে আবার কিছু বাদ যাবে। যেমন দেখি তোমরা বলো, পতঙ্গ। পতঙ্গের কি বোন বলতে কিছু আছে? হাড্ডি বলতে কিছু আছে? নাই, তাহলে এটা বাদ যাবে। বাকিগুলোর আমরা হাড্ডি আছে দেখতে পারতেছি। তাহলে আমরা কি দেখতে পারতেছি? পাখি, পাখির থেকে অবশ্যই বোন আছে। মাছের থেকে আছে, মাছের কাঁটা আছে যেটা বোন হিসেবে কাজ করে। ঈগলের থেকেও আছে। না, আছে, সব মাছের কিছু না কিছু আছে। হ্যাঁ, ওগুলো বল এক্সট্রা অর্ডিনারি, ওখানে আবার শ্রেণীবিন্যাস হবে, মানে মাছেরও আবার আলাদা আলাদা শ্রেণীবিন্যাস হবে। হ্যাঁ, পাখি এক্সট্রা করে লিখছি। যেমন এখানে দেখো, ওরাং ওটাংও আমি কি বলছি? বানর বলছি না? বানর টাইপ। তো এখানে আবার বানর কেন লিখলাম একটু পরে বুঝবা, একটু সবর করতে হবে। লিখছি যে কারণ আছে। গরু, ছাগল, হাঙ্গর। এখানে দেখো মাছ লিখছি কিন্তু আবার হাঙ্গর লিখছি। হাঙ্গরও মাছের পর্যায়ের মধ্যে পড়তেছে না? তিমিও লিখছি, কারণ আছে। ওকে, তাহলে এতটুকু বুঝছি। তাহলে পর্ব কর্ডাটার অন্তর্ভুক্ত হতে গেলে এই সব বৈশিষ্ট্য লাগবে। মেরুদণ্ড থাকতে হবে অথবা নটকট থাকতে হবে। তাহলে এদের বোন বা নটকট উপস্থিত, সেজন্য এগুলো এই সেকশনে পড়ছে। পতঙ্গর ছিল না, সেজন্য পতঙ্গ এখানে আস্তে আস্তে বাদ পড়ে গেছে। কথা বুঝছো? এরপর আসি কোথায়? শ্রেণী। ম্যামেলিয়া। শ্রেণী ম্যামেলিয়া। তাহলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হলে তোমার কোন বৈশিষ্ট্য লাগবে? এই শ্রেণীর অন্তর্ভুক্ত কারা? যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। ঠিক আছে, যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। শিশু অবস্থায় মায়ের দুধ পান করে। তাহলে এইটা হচ্ছে যে ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখো এখানে আবার অনেক কিছু বাদ যাবে না? দেখো তো, যেমন তোমরা পাখিকে কখনো দেখছো মায়ের দুধ পান করতে? পাখিকে কখনো দেখছো মায়ের দুধ পান করতে? মাছকে কখনো দেখছো মায়ের দুধ পান করতে? মাছকে কোথায় দেখছো মায়ের দুধ? হ্যাঁ, এই তিমিটা ওই জন্য রেখে দিছি। তারপর ঈগল মায়ের দুধ পান করতে দেখো না। বাকি সবগুলো মায়ের দুধ পান করছে। বাঘেও কিন্তু, হ্যাঁ, ও হ্যাঁ, হাঙ্গর হবে না। ও সরি, এটা দেখি নাই। হাঙ্গরটা হবে না। তাহলে মানুষ, ওরাংওটাং, বানর, বাঘ, গরু, ছাগল, তিমি এগুলো কর্ডাটার অংশ, আবার এগুলো ম্যামেলিয়ার অংশ, কারণ এরা মায়ের দুধ খেয়ে বড় হয়। তাহলে এখানে আমরা লিখব। তাহলে এবার আসতেছে মানুষ। ওরাং ওটাং। হ্যাঁ বলো। হ্যাঁ, ভালো কথা, বাঘের দুধ মানুষ খেতে পারে। আমার মামা খাইছিল। বুঝছো, আমার নানা একটু অ্যাডভেঞ্চারাস টাইপ ছিল। উনি বিভিন্ন বন জঙ্গলে ঘুরতো, বিভিন্ন জায়গায়। ওই আমি বলি, এটা একটা কাহিনী। আমার নানা একটু ওই কি বলে, খাজানা খুঁজতে পছন্দ করতো। ওই আমলে, যুদ্ধের আগের কথা বলতেছি, খাজানা খুঁজতে পছন্দ করতো। তো ওখানে বিভিন্ন সুন্দরবনে এখনো গেলে তুমি বেশি টাকা দিয়ে কি পাবা? বাঘের দুধ পাবা। আমার মামাকে খাওয়াইছিল। হ্যাঁ, না শিকার করে নাই, মানে বাঘের দুধ পাওয়া যায়। একটা কথা আছে না, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়। ঠিক আছে, বাঘের দুধ খাওয়াইছিল। ওইটা খাওয়ানোতে কেন জানি আমার মনে হয় যে আমার মামা এখন অনেক স্ট্রং। মানে ওনার হাতগুলো একদম শক্ত, একদম শক্ত। বয়স হবে অ্যারাউন্ড 45-46 এরকম হবে। তা আমার মনে হয় যে এখন অনেক উনি মজবুত। আচ্ছা, যাই হোক, তাহলে বাঘের দুধ মানুষ খেতে পারে এবং এটা অতি মূল্যবান একটা জিনিস।
বাঘ তোমরা দেখো না এখন শেখেরা বাঘ পালে না, শেখেরা শখের জন্য কি বাঘ পালে, ওইরকম একটা বিষয় আর কি। হারাম হালালের বিষয় যাচ্ছি না, এমনি অনেক টাকা আছে সেজন্য বাঘ পালে। তাহলে দেখো এখান থেকে অনেক কিছু বাদ চলে গেছে, 4টা আমরা বাদ দিয়ে ফেলছি। কারণ কি, ওই যে বৈশিষ্ট্য, এই একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে বৈশিষ্ট্য অনুযায়ী বাদ যাবে, দেখছো বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটাতে বাদ চলে যাচ্ছে। এবার আসি বর্গ, প্রিমেট। বর্গ প্রিমেট, প্রিমেটের বৈশিষ্ট্য কি, এদের দৃষ্টিশক্তি ভালো, এদের হাতের 5 আঙ্গুল আছে, মানে হাতে আঙ্গুল উপস্থিত, হাতে আঙ্গুল উপস্থিত, এবং কি দৃষ্টিশক্তি ভালো, মানে মোটামুটি সব ধরনের কালার দেখতে পারে। তাহলে বর্গ প্রিমেট। তাহলে প্রিমেট হইতে তোমার কি বৈশিষ্ট্য লাগবে, প্রিমেট হতে তোমার বৈশিষ্ট্য লাগবে হাতের আঙ্গুল উপস্থিত ও দৃষ্টিশক্তি ভালো। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই তুমি প্রিমেটের আন্ডারে পড়তেছ, ঠিক আছে। তাহলে এরপরে আসি, এখানে এবার কি কি বাদ যাবে দেখি বলো তো। প্রথমে তো বানরেরও হাত আছে, বাঘের কি হাত আছে, হাতের আঙ্গুল আছে নাই, গরুর আছে নাই, ছাগলের আছে নাই, তিমির আছে নাই, তাহলে এগুলো সবগুলো বাদ চলে যাবে। বাঘেরটা পাঞ্জা বলতে পারবা, যে আঙ্গুল বলতে পারবা না, আঙ্গুল ইন্ডিভিজুয়াল আঙ্গুল, ওটা পুরাটা পাঞ্জা। বাঘের আঙ্গুল এভাবে হয় না, আঙ্গুল হয় না, ওদের পাঞ্জা হয়, যে মানে ওদের 4টা হাত আঙ্গুলগুলো একসাথে লাগানো এই অবস্থায় থাকে। ওরা নোক আলাদা, যে ওদের কিন্তু পাঞ্জা এক, নোক আলাদা। ওকে, আচ্ছা এরপর আসি, তাহলে এখানে কি আসলো, মানুষ আসলো, ওরাং ওটাং আসলো, আর বানর আসলো। আচ্ছা তোমাদেরকে অনেকক্ষণ ওরাং ওটাং করতেছি, একটু দেখাই ওরাং ওটাংটা একটু দেখাই। হ্যাঁ, নামটা আমি দিই নাকি, এটা ওরা দিছে। ওরাং ওটাং, এই যে ওরাং ওটাং প্রিমেট, দেখছো প্রিমেটের অন্তর্ভুক্ত, এই দেখো দেখছো এদের বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথে মিলে যায়। তোমরা দেখবা যে এর পরের ধাপে এই আমরা যখন প্রিমেট থেকে হোমিনিডিতে যাব, হোমিনিডিতে যাবে এটা বাদ যাবে, বানর বাদ যাবে, কিন্তু ওরাং ওটাং রয়ে যাবে, বুঝছো। বানর বাদ যাবে কিন্তু ওরাং ওটাং রয়ে যাবে, কারণ এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এদের বৈশিষ্ট্য মানুষের খুব কাছাকাছি, এরা সন্তানের খুব যত্ন নিতে পারে, এবং এদের ল্যাচ নেই। বানরের ল্যাচ আছে কিন্তু এর ল্যাচ দেখবে না, এর ল্যাচ, এর ভিডিওস আছে, দেখি ভিডিওস, তোমাদের একটু ভিডিওস দেখাই। হ্যাঁ দেখছো এর ল্যাচ নাই, এর ল্যাচ অনুপস্থিত, দেখছো কোথাও ল্যাচ নাই এর। ওকে, ওরাং ওটাং কি থাকবে না, ল্যাচ থাকবে না। বেবি ওরাং ওটাং কারো মতো লাগতেছে, ফ্রেন্ডের কারো মতো লাগলে ভিডিওতে ট্যাগ করে দিবা, ভিডিওতে ট্যাগ করবা, যায় এখানে করবা না। হ্যাঁ ওইটাই বললাম, এদের কমপ্লিট অনেকটা মানুষের মতোই এদের স্ট্রাকচারটা। এই ভিডিওটা যখন আপলোড হবে, বুঝছো, ইউটিউবে নিচে ট্যাগ করে দিবা কারোর মতো দেখতে লাগতেছে। আচ্ছা এখানে না এটা হবে যে কোথায়, কমেন্ট বক্সে। আচ্ছা এরপর আসতেছে কি পড়ছি, রাজ্য, শ্রেণী, বর্গ, এরপর আসতেছে গোত্র। গোত্র হচ্ছে কি, হোমিনিডি। আচ্ছা হোমিনিডি হতে হলে তোমার কি বৈশিষ্ট্য লাগবে দেখি বলো তো, তোমাদের বইয়ে এটার বৈশিষ্ট্য নেই। হ্যাঁ একটু আগে যেটা বললাম, লেজ থাকা যাবে না। হ্যাঁ এদের লেজ নেই বা লেজ অনুপস্থিত, তারপর এরা সাইজে বড় হয়, শক্তিশালী হয়, ঠিক আছে, এবং এরা সামাজিক হয়, বাচ্চার যত্ন নেয়। দেখো এই বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত হলে তাহলেই তোমরা হোমিনিডির আন্ডারে পড়বা। তাহলে এই যে দেখো
এই যে আমরা এতটুকু এসে এখানে বানর এলিমিনেট হয়ে যাবে, দেখছো প্রত্যেক জায়গায় এলিমিনেশন চলতেছে। তাহলে এই যে এই পর্যন্ত এসে বানর এলিমিনেট হয়ে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে যে মানুষ আর ওরাং ওটাং। মানুষ, ওরাং ওটাং। আমরা বিষয়টা কি বুঝলাম? হ্যাঁ বিষয়টা বুঝলাম। এরপর গোত্র গেল, এরপর আস্তে আস্তে গণ। গণ তাহলে হ্যাঁ না সমস্যা নাই লিখতে পারবা, আগে একটু লিখে নিই তারপর আমি তোমাদেরকে টাইম দিব এরপরে লিখতে পারবা। দেখো এরপর আসতেছে কি গণ। গণতে কি আসতেছে? হোমো। কি আসতেছে? হোমো। তাহলে হোমো হলে তোমাকে অবশ্যই কি হতে হবে? মস্তিষ্কের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া দুইভাবে হাঁটতে পারে, দুই পায়ে হাঁটতে পারে। তাহলে এদের বৈশিষ্ট্য কি? হ্যাঁ ওটা পা, ওটা হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল বলছে, পায়ের আঙ্গুল বলি নেই। দেখো তাহলে হোমোর আন্ডারে আসতে তোমার কি হতে হবে? মস্তিষ্ক উন্নত হতে হবে, মস্তিষ্ক বড় ও উন্নত হতে হবে এবং দুই পায়ে হাঁটতে হবে। দুই পায়ে হাঁটতে পারে। তাহলে দেখো ওরাং ওটাং হ্যাঁ কিছু ক্ষেত্রে দুই পায়ে হাঁটতে পারে, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষের মতো, তাদের ব্রেন উন্নত নয়। তাদের ব্রেন যদি মানুষের মতো উন্নত হতো সেই ক্ষেত্রে আমরা দেখতাম যে তারা মানুষের মতো লেখাপড়া শুরু করে দিছে। ওরা কি লেখাপড়া করে? করে না। ওইটা বললাম না, ওইটাই ইয়াতে কমেন্ট করবা। তাহলে এই পর্যন্ত এলিমিনেট হওয়ার পরে হোমোতে শুধু কি আসতে পারতেছে? হোমোতে শুধু কি আসতে পারতেছে? মানুষ আসতে পারতেছে। তাহলে হোমোর আন্ডারে পড়তেছে শুধু মানুষ। ঠিক আছে, তাহলে এটাও ওরাং ওটাও এখানে এলিমিনেট হয়ে গেছে। হ্যাঁ হোমো সেপিয়েন্স হচ্ছে যে প্রজাতি, এই এখন পড়বো প্রজাতি। প্রজাতি দুই ধরনের আছে, ইরেকটাস নামও একটা প্রজাতি আছে। এবারে আসো তাহলে দেখো, হ্যাঁ আছে 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 মানুষের মধ্যে দুইটা আছে, তো এটাই বলতেছিলাম। মানুষের মধ্যে আবার দুইটা আছে। কি কি আছে বলো তো? তোমরা একটাই জানো, কি জানো? হোমো সেপিয়েন্স জানো তোমরা, হোমো সেপিয়েন্স জানো তোমরা। হোমো ইরেকটাস সম্পর্কে জানো না। নিউ কারিকুলামে ছিল? ভেরি গুড, তাহলে তো পড়ছো। মানে এর আগে যখন আমাদের যে পালাই গেছে তার আন্ডারে যখন ছিলাম আমরা। হোমো ইরেকটাস দেখানোর মতো কিছু নাই। হোমো ইরেকটাস হচ্ছে আদি মানব মানে এক সময়ের কিছু মানব ছিল যারা মাংসাশী ছিল, মানে শিকার করে মাংস কাঁচা খেয়ে ফেলতো। আদি মানব যেগুলো, আদি পুরুষ যেগুলো, ওগুলোকে আমরা ইরেকটাস বলি, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। ইরেকটাস মানে কি? বিলুপ্ত হয়ে যাওয়া। তো এদের ছবি তুমি গুগলে পাবা না। হ্যাঁ বিলুপ্ত। তাও আমরা একটা সার্চ দিয়ে দেখি না পাই কিনা। হ্যাঁ পাওয়া গিয়েছে, আচ্ছা আমি দেখি গুগলে আছে কিনা। থাকার তো কথা না, তাও দেখি, পাইলে তো ভালো। হোমো ইরেকটাস। হ্যাঁ ও তাহলে তো আসতে দেখা যায়। এই যে দেখো, হা কাজ করছিল না, এই যে দেখো। হ্যাঁ ওইটা ধারণা করা হয় আর কি। কার সাথে মিলে গেছে? ওরাং ওটাংয়ের সাথে। এইটাই বলতেছি, ওরাং ওটাংয়ের সাথে মিলে যাবে। এই যে আদি মানব, কি ভয়ানক চিহ্ন দেখছো? কি ভয়ানক দেখতে। কার ছবি? না আফ্রিকা থেকে না, এটা আগে ছিল, এখন এদের উপস্থিতি আমরা পাই না। ওরাং ওটাং বিলুপ্ত। ঠিক আছে, তাহলে এই গেল ওরাং ওটাং। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে ইরেকটাস। ওরাং ওটাং বলতেছি ইরেকটাস। তাহলে দেখো এই দুইটা আমরা এই হোমোর মধ্যে দুইটা পাচ্ছি না, হোমো সেপিয়েন্স এবং হোমো ইরেকটাস। এর মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে কি? প্রজাতি। আমরা কোন প্রজাতি নিয়ে কথা বলতেছি? তা আমরা কি ইরেকটাস নিয়ে কথা বলবো? না, আমরা কি নিয়ে কথা বলবো? হোমো সেপিয়েন্স। তাহলে এটা প্রজাতি কি? হোমো সেপিয়েন্স। তাহলে হোমো সেপিয়েন্সের আন্ডারে শুধু কে পড়তেছে?
মানুষ পড়তেছে। স্বাভাবিক মানুষ, হ্যাঁ আদি মানুষ না, স্বাভাবিক মানুষ, ভালো কথা বলছো, স্বাভাবিক মানুষ। তোমরা কয়টার বেচের? 5টার বেচের? 5টার বেচের? 5টার বেচের। যাই হোক, তাহলে এই জিনিসটাকে আমরা বুঝছি, এই জিনিসটা আমরা বুঝছি গেল। তাহলে এটা একটু আমরা সেভ করে নিই, এর আগের দিন সেভটা করতে পারি নাই। ওহো, হাই হাই, এটা কি হইল? মানে এটা দেওয়াতে আগেরটা চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, ভিডিওতে পেয়ে যাবা, ভিডিওতে পেয়ে যাবা। কি করব, মানে হঠাৎ করে এটা দিয়ে দিলাম, চলে গেল এটা। না এটা পেয়ে যাবা, ভিডিওতে আছে তো, ভিডিও কোয়ালিটি আবার ভালো, 4K তে সবটা পেয়ে যাবা। তাহলে আমরা কি বুঝছি শ্রেণীবিন্যাসটা? হ্যাঁ সাউন্ড কোয়ালিটি 100%, এটা এখন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি। তাহলে এটা কি আমরা বুঝছি শ্রেণীবিন্যাসটা? তাহলে শ্রেণীবিন্যাস গেল। এরপর আজকের যে লাস্ট পড়াটা সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, তাহলে এই দ্বিপদ নামকরণ, হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলছিলাম, ওই শ্রেণীবিন্যাসের পার্টটা আমরা রাজ্য কয়টা পড়ছি? টোটাল 5টা রাজ্য পড়ছি। কি কি পড়ছি? মনেরা, প্রোটিস্টা, তারপর কি ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে কি কি পড়ছি আমরা? রাজ্য আমরা পড়ছি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। ঠিক আছে? তাহলে এই 5টার মধ্যে পরবর্তীতে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যালভিয়ার স্মিথ কি করেন, উনি এটা একটু চেঞ্জ করেন। উনি মনেরাকে পরবর্তীতে নামকরণ করান। উনি মনেরাকে কি নামকরণ করান? ব্যাকটেরিয়াতে। মানে উনি মনেরার নামটা চেঞ্জ করে এই রাজ্যের নাম দিয়ে দিয়েছে ব্যাকটেরিয়া। ঠিক আছে? এরপর উনি প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করছে। হ্যাঁ 5টা থেকে বেড়ে 6টা হয়ে গেছে। এখন 2টা ভাগে ভাগ করে এটাকে প্রোটোজোয়া বানাইছে, একটা প্রোটোজোয়া আর একটা ক্রোমিস্টা। ঠিক আছে? একটা হচ্ছে কি প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। আচ্ছা প্রোটোজোয়া কি কি, ক্রোমিস্টা কি কি, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রোটোজোয়া হচ্ছে মূলত এরা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ আমরা বলবো যে অ্যামিবা, প্লাজমোডিয়াম, ঠিক আছে? এই দুইটা হচ্ছে কি খাদ্য তৈরি করতে পারে না। আরেকটা উদাহরণ হচ্ছে যে হ্যাঁ প্যারামেসিয়াম, এরা হচ্ছে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এরা এককোষী এবং এদের কোষ মোটামুটি সুগঠিত। এরা বিভিন্ন প্রাণীদেহের ভেতরে গিয়ে খাবার শোষণ করে নিবে। খাবার কি করে নিবে? শোষণ করে নেবে। তাহলে এরা হচ্ছে যে প্রোটোজোয়ার আন্ডারে পড়তেছে। আর ক্রোমিস্টা কি করতে পারে? দেখো ক্রোমিস্টা হচ্ছে যে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে? উদাহরণ হচ্ছে সকল শৈবাল। ঠিক আছে? যেমন উদাহরণ আরো দিতে পারো ডায়াটমও এক ধরনের শৈবাল। তারপর দিতে পারো হচ্ছে যে ব্রাউন অ্যালগি, এটাও এক ধরনের শৈবাল। তাহলে আমরা বিষয়টা বুঝছি। তাহলে প্রোটিস্টাকে কোন বেসিসে এরা 2 ভাগে ভাগ করছে? কোন বেসিসে? একটাই বেসিসে, যে এ খাদ্য তৈরি করতে পারে, ও পারে না, এ পারে।
কারণ এর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। ক্রোমিস্টার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। এই জন্য ক্রোমিস্টা খাদ্য তৈরি করতে পারে, কিন্তু প্রোটোজোয়া নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এরা অন্য প্রাণী দেহ থেকে খাদ্য কি করে নেবে? শোষণ করে নিবে। আমরা কি বুঝাতে পারছি বিষয়টা? না, আবার ওই ওরা ওরা ওই ক্ষুদ্র জীব যে, অনুবীক্ষণিক জীব যে, ওই জন্য। মানে তুমি এটাকে অ্যানিমেলের পর্যায়ে কেন? অ্যানিমেলে কি পরজীবী? অ্যানিমেলে কিন্তু পরজীবী না। ও, এটাকে ডিরেক্ট আলাদা। হ্যাঁ, এটা প্রোটোজোয়া একটাই যেটা পরজীবীর মধ্যে পড়তেছে, প্রোটোজোয়া। প্রোটোজোয়া, হ্যাঁ তুমি যেটা বলতেছো এটাকে পরজীবীর একটা বলতেছে আর কি, বুঝছো? মনে তো ব্যাকটেরিয়া, ওটা আলাদা, ওটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার পরবর্তীতে এই যে মনে করো এই ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম, এটা ব্যাকটেরিয়ার মধ্যে পড়তেছে না, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এর মধ্যে নাই, এটা অন্যরকম। এটা একটা অনুবীক্ষণিক জীব, এর মধ্যে তোমার এটা এক ধরনের পরজীবী আর কি। এটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না, ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না, এটা আলাদা একটা জীব। এটাকে এই জন্য এটাকে প্লাজমোডিয়াম নাম দেওয়া হয়েছে বা প্রোটোজোয়া। হ্যাঁ, ভাইরাস এখানে নাই তো, তোমাদেরকে প্রথম দিন বলছিলাম অ্যাক্যারিওটিক। আমরা কি কি পড়ছি? ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক পড়ছি, আরেকটা আমরা পড়ি নাই, তোমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে কি? অ্যাক্যারিওটিক। অ্যাক্যারিওটিক মানে ওদের কোনো কোষই নাই, ভাইরাসের কোনো কি নাই? কোষই নাই। এদের কি? এদের বডিটা এমন, বাইরে থাকলে জড়, ভেতরে থাকলে জীব, বুঝছো? এরা বাইরে থাকলে কি জড়, ভেতরে থাকলে জীব। তাহলে এদের কোনো কি নাই, মানে ফিক্স জিনিস নাই। এরা তোমার ভেতরে গেলে অ্যাক্টিভ হবে যে, তাহলে এটা কিন্তু জীব হিসেবে ধরতে পারবা না। এই এদিকে দেখো, ভাইরাস কিন্তু কি না, ভাইরাস জীব নয়, ভাইরাস সম্পূর্ণ জীব নয়। এরা জীব কখন? যখন এই তোমার ভেতরে ঢুকবে তখন সে জীব, বুঝিনি? মানব দেহে গেলে এরা সংখ্যা বৃদ্ধি করে, যে কোষ তৈরি করে না, সংখ্যা বৃদ্ধি করে। বাইরে করতে পারে না কারণ ও, আচ্ছা ও একটা কথা বলতেছে, ভাইরাস আমার বডিতে গেলে কেন সংখ্যা বৃদ্ধি করতেছে, কেন জীবে পরিণত হচ্ছে, বাইরে কেন জীবে পরিণত হচ্ছে না? ভাইরাস হচ্ছে অ্যাটাক করে কাকে? ব্যাকটেরিয়াকে। কাকে অ্যাটাক করে? ব্যাকটেরিয়াকে। তোমার ভেতরে যে ব্যাকটেরিয়া আছে, তোমার ভেতরে গুড ব্যাকটেরিয়া আছে, সব ব্যাকটেরিয়া যে খারাপ তা কিন্তু না, তোমার বডিতে কিছু গুড ব্যাকটেরিয়া আছে। এই গুড ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে কে? ভাইরাস। ভাইরাস অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করে কি করবে? ভাইরাস অ্যাটাক করে তার সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে তোমার বডিতে গিয়ে ও এনার্জিটা পাবে, ওই এনার্জি দিয়ে সে সংখ্যা বৃদ্ধি করবে। ভাইরাস যখন সংখ্যা বৃদ্ধি করবে সে তোমাকে কোনো না কোনো একটা রোগ দিবে। বাইরে থাকে, বাইরে থাকলে সে জড়, ভেতরে থাকলে সে জীব। হ্যাঁ, ব্যাকটেরিয়া বাইরে থাকতে পারে না, তখন ওই যে এনার্জিটা পাচ্ছে না, এনার্জিটা পাচ্ছে না ওইরকম। তো এটা নিয়ে অনেক পড়া আছে, আমরা দেখবো যে টি2 ফাস্ট, তোমরা ফাস্ট ভাইরাস শুনছো? ফাস্ট ব্যাকটেরিয়া, টি2 ফাস্ট ব্যাকটেরিয়া বলে যে, টি2 ফাস্ট। হ্যাঁ, টি2 এই অনেক আছে, মানে এই আছে টি2 আছে, টি4 আছে, টি6 আছে। এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে ভাইরাসের নাম, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ফাস্ট ভাইরাস মানে কি? এই যে ফাস্ট ভাইরাস মানে কি? তারা অবশ্যই ব্যাকটেরিয়াকেই অ্যাটাক করবে, ব্যাকটেরিওফাজ বলে আর কি, ব্যাকটেরিওফাজ, এটা সবসময় ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। আচ্ছা যাই হোক, আমরা পরের পড়ায় আসি। তাহলে নামকরণ, দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ দিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাণীর বা উদ্ভিদের নামকরণ করতে থাকি। যেমন ধানের ক্ষেত্রে অরিজা সেটিভা, ঠিক আছে? তাহলে এরকম যে নামকরণগুলো আছে, বৈজ্ঞানিক নামকরণ, যেমন এই যে আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম, হ্যাঁ টিউবারোসাম, সোলানাম টিউবারোসাম। তাহলে এই নামগুলো পড়তে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বলে যে দাঁত ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাহলে আমি তোমাদেরকে একটু শিখাই দিই কিভাবে তোমরা নামকরণগুলো মুখস্থ করবা। দেখো, প্রথমত যদি এমসিকিউর কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে যদি তোমরা শুধু এমসিকিউর জন্য পড়তে চাও, সেই ক্ষেত্রে যে কোনো একটা পড়লেই হবে। যেমন অরিজা সেটিভার মধ্যে তোমরা যদি মনে করো অরিজা পড়লা, সেই ক্ষেত্রে হবে, অথবা সেটিভা পড়লা সেটাও হবে। কারণ তোমাদের এমসিকিউতে বানান চেঞ্জ করে তোমাদেরকে দিবে না, এমসিকিউতে বানান চেঞ্জ করে তোমাদেরকে দিবে না। তাহলে তুমি যদি পড়ো যে অরিজা সেটিভা, অরিজা, বানান বললে বলছি, অরিজা সেটিভা,
ঠিক আছে? তো অরিজা সেটিভার মধ্যে তুমি যে কোনো একটা শিখলেই হবে, মনে করো সেটিভা শিখলা বা অরিজা শিখলা, সেক্ষেত্রে তোমার এমসিকিউ হয়ে গেল। কিন্তু ক নম্বরের প্রশ্নতে যদি আসে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, সেক্ষেত্রে তোমার একটু মনে রাখতে হবে। আর উচ্চারণগুলো কিভাবে পড়বা, যেমন একটা শাপলার উচ্চারণ আমি দেখাই, নিমফিয়া, নিমফিয়া নচালি। হ্যাঁ আসো। আচ্ছা এটা পরে নাই না, এই দেখো আমি বলি, হ্যাঁ তো নামটা মুখস্থ, প্রথমে তো প্রোনাউন্স কিভাবে করবা, প্রোনাউন্স ধাপে ধাপে করবা। যদি কোনো একটা প্রোনাউন্সিয়েশনে তোমাদের একটু সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে ধাপে ধাপে, মানে এইভাবে পড়বা। এই যে দেখো মনে করো এই যে বলবা যে নিম ফিয়া, এভাবে ভেঙে ভেঙে পড়বা, কথা বুঝছো? নিম ফিয়া ন ছালি, কোথায় তো এই দিছিলাম না, আচ্ছা সরি। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি দেখছি। তাহলে এই যে দেখো নিমফিয়া, এই যে নিমফিয়া, প্রথমে নিম পড়বা তারপর ফিয়া পড়বা, নিমফিয়া ন ছালি, ঠিক আছে? তাহলে এভাবে আলাদা আলাদা করে প্রোনাউন্স করবা। এরপর মনে কিভাবে রাখবা, টেকনিক বানাবা। এই ন সালি কি তোমাদেরকে করতে হবে? তোমরা চিটাঙ্গা না, তোমরা চিটাঙ্গা না? হ্যাঁ না না, ন সালি, সালা সালি বেরিয়েছ না, ন সালি, ন সালি চিটাঙ্গা ভাষা পাইছো? তাহলে এরকম কিছু কিছু টেকনিক বানাবা, কিছু কিছু নিজেদের মধ্যে টেকনিক বানাবা। এই যে ন সালি আমি একটা বলে ফেললাম চিটাঙ্গা ভাষায়, ন সালি, সালা সালি ন গড়িয়ারা, ঠিক আছে? এটা মনে রাখলে হয়ে যাবে। আর নিমপিয়াটা তো মনে থাকবে আশা করি। তাহলে কিছু জিনিস টেকনিক দিয়ে মনে রাখবা, কিছু জিনিস এভাবে মনে রাখবা। তাহলে এই যে আমাদের সাধারণ নাম আছে, এই সাধারণ নামগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো এইভাবে। ওকে, আমরা একটু এই বিপদ নামকরণের পদ্ধতিটা তোমাদের সিকিউতে মাঝে মাঝে আসতে পারে, ওগুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখো বিপদ নামকরণ আবিষ্কার করছেন 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস এটাকে আবিষ্কার করছেন বিপদ নামকরণ। তিনি একটি বই লিখছিলেন, বইয়ের নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, ঠিক আছে? স্পিসিস প্ল্যান্টেরাম, ক্যারোলাস লিনিয়াস এই বইটা লিখছিলেন। ওই বইয়ের মধ্যে তিনি সকল পদ্ধতি, বিপদ নামকরণের সকল পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট আবার আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনকালচার। এদিকে দেখো, এদিকে দেখো, মনে করো এটা একটা নতুন জীব, নতুন জীব, এটা আমি তৈরি করলাম, আমি যাওয়া স্যার এটা কি তৈরি করলাম, বা আবিষ্কার, তৈরি না আবিষ্কার করলাম, তৈরি এক কথা একটা, আবিষ্কার একটা। আবিষ্কার আর তৈরির মধ্যে তফাৎ কি জানো? তৈরি মানে আমি বানাইছি, আর আবিষ্কার মানে আগে ছিল কিন্তু কেউ জানতো না, আমি প্রথম দেখছি। আবিষ্কার মানে কি আগে ছিল, কেউ জানতো না, কিন্তু আমি প্রথম এটাকে দেখছি বা আমি এটা নিয়ে গবেষণা করছি, এই হচ্ছে আবিষ্কারক। ফোনের আবিষ্কারক হয় না, ফোনের আবিষ্কারক হয় না, ফোনটা বানাইছে, ম্যানুফ্যাকচার্ড, ম্যানুফ্যাকচার্ড মানে বানাইছে সে, না ওইটা আবিষ্কারক বলা যাবে না। আবিষ্কারক বলতে হলে এটা আগে এক্সিস্ট করতো, বাট আমরা এটা সম্পর্কে জানতাম না, সেটা হচ্ছে আবিষ্কারক। আর বাকিটা হচ্ছে তৈরি করা, নতুন টেকনোলজি আনা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই যে মনে করো এটা আমি আবিষ্কার করলাম, এটা একটা কি জীব, এটা প্রাণী, এটা উদ্ভিদ হতে পারে, এটা প্রাণীও হতে পারে না, পারে কি পারে না তোমরা বলো? এটা উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে। এখন সাপোজ ধরে নাও এটা কি, এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, তাহলে এটা এখন নতুন করে আবিষ্কার হয়েছে, এটা কোনো নাম আছে? নাম নাই। আমি এটা নাম দিতে চাচ্ছি, আমি এটার নাম দিতে যাচ্ছি, তাহলে আমার এই নামটা গ্রহণ করার জন্য আমাকে একটা কোথায় যেতে হবে? একটা ইনস্টিটিউটে যেতে হবে। কোন ইনস্টিটিউট? যেহেতু এটা বোটানি মানে কি, এটা উদ্ভিদ, উদ্ভিদ মানে বোটানি, সেজন্য এটা আমরা কোথায় যাব? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচারে গিয়ে বলবো যে, ওই ইনস্টিটিউটে গিয়ে বলবো যে এটা আমি আবিষ্কার করছি, এটার এই বৈশিষ্ট্য, এটার নাম আমি এটা দিতে যাচ্ছি। মনে করো আমি এটার নাম দিতে যাচ্ছি জাওয়াদো সাহারিয়ারো, এরকম কিছু একটা নাম আমি দিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার নাম এটা গ্রহণ করা হইলো। মনে করো আমি এটা দিয়ে গেলাম, এই বৈশিষ্ট্যও দিয়ে গেলাম, নামও দিয়ে গেলাম। 2 দিন পরে তোমাদের মধ্যে একজন এটাকে আবার আবিষ্কার করে ওদের কাছে গেল, তখন কার নাম গ্রহণযোগ্য হবে? আমার দেওয়ার নাম গ্রহণযোগ্য হবে নাকি পরবর্তী যে আসছে তার নাম গ্রহণযোগ্য হবে? অবশ্যই আমি যেহেতু ফার্স্টে আসছি, আমার নামটাই গ্রহণযোগ্য হবে, এই নামটা আর পরিবর্তন করা যাবে না, কারণ আমি এটার নাম দিছি এবং এটা কে সার্টিফাইড করছে?
এই ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার। আর মনে করো এটা জুলজি, তাহলে আমি জুলজিক্যাল ওটাতে যাব, ওরা নামটা তোমার নামে সিল করে দিবে, মানে এই নামটা আর চেঞ্জ হবে না, এই নামটা তুমি দিছো, প্রথম আসছো তুমি দিছো, এই তোমার নামেই হবে। যেমন এখানে দেখো এই বাংলাদেশের একজন আছে যার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার। হ্যাঁ 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 এই যে হ্যাঁ না 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 ওইটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমি যেটা বলছি সেটা প্রথমে যেটা নাম দেওয়া হয়েছে সেটা। যেমন দেখো তুমি দেখো এই যে প্রথমে আমাদের বলছে যে তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, ঢাকাইয়া হাওলাদার, পুরান ঢাকার মানুষের একটা ব্যবসায়ী নাম হচ্ছে হাওলাদার, ওরা হাওলাদাররা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ী হয়। সম্প্রতি নতুন একটা প্রজাতির ব্যাঙ আবিষ্কার করছে যেটা শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়। এখন ওটার নাম দিছে সে জাকিরানা ঢাকা, জাকিরানা ঢাকা। দেখছো ওটা কোন দিক থেকে শুনে এটা ব্যাঙ বলে মনে হচ্ছে, কিন্তু নাম দিছে সে জাকিরানা ঢাকা, কারণ ওর যে গুরু ছিলেন, মানে ওদের যে বোটানির প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল জাকির, জাকির 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 হোসেন। তো জাকির হোসেনের সম্মাননায় তিনি ওইটার নাম দিছে জাকিরানা ঢাকা। তো জাকিরানা ঢাকা শুনে কোনো দিক থেকে তোমাদের মনে হচ্ছে এটা যে ব্যাঙ, কোনো দিক থেকেই মনে হচ্ছে না, নাম দিছে হয়ে গেছে, এরকম একটা বিষয়। আচ্ছা দেখো নাম দেওয়ার ক্ষেত্রে কিছু পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামে অবশ্যই গণ এবং প্রজাতির নাম থাকতে হবে, মানে তুমি একটা গণর নাম দিবা, একটা প্রজাতির নাম দিবা, ওটা থাকতে হবে। যেমন রুই মাছের লোবিও রুহিতা, লোবিও রুহিতা, লোবি হচ্ছে কি গণের নাম, রুহিতা হচ্ছে কি প্রজাতির নাম। এরপর হ্যাঁ জাকেরানা, হ্যাঁ গণের নাম দিছে, কারণ ওটা নামকরণ করছে যে, এটা গণের নাম না, এটা নামকরণ করছে যে তারপর দেখো জীবজগতে প্রজাতির নাম অনন্য, ইউনিক হতে হবে, একজনের সাথে অন্যজনের নাম মিলবে না। মানে তুমি একটা, মানে তুমি এই যে মনে করো এটার নাম আমি দিয়ে গেলাম, তুমি এটার নাম এসে সেম নাম দিতে পারবে না, দুইটার নাম আলাদা হতে হবে, ইউনিক হতে হবে, আলাদা হতে হবে। গিনিস বুকে না, গিনিস বুকে উঠে সবার নাম, ইউনিক কিছু আবিষ্কার করলে উঠতে পারে, আমি আসলে আইডিয়া নাই এটার। দেখো বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতে হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। তুমি দেখো এই যে অরিজার ওটা বড় হাতের হবে, ওটা বড় হাতের হবে, আর অরিজার ওটা বড় হাতের হবে, বাকি একটা ওয়ার্ডও বড় হাতের হবে না, মানে সেটা গণের নাম হোক সেটা প্রজাতির নাম হোক, বাকি কোনো ওয়ার্ড বড় হাতের হবে না, শুধু প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপর হ্যাঁ না 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 ওইটা হবে না, ওইটা হবে না, হ্যাঁ হ্যাঁ হবে। দেখো তারপরে দেখো হাতে লেখার সময় গণ প্রজাতির নামে তুমি তো যদি তুমি টাইপ করো সেই ক্ষেত্রে ইটালিয়ান হরফে লিখতে হবে, ইটালিয়ান ফন্ট সাইজে লিখতে হবে। আর যদি তুমি হাতে লেখো অবশ্যই নিচে দাগ দিবা, মানে গণের নামে একটা আর প্রজাতির নামে একটা দাগ দিবা, ঠিক আছে। এরপর অবশ্যই তাদের আবিষ্কারকের নাম পাশে সাল সহ লিখতে হবে। যেমন অরিজা সেটিভা আবিষ্কারক কে, ক্যারোলাস লিনিয়াস, এল দিবা, তারপর সালটা দিবা, সাল কত 1738 মনে, আমার এক্সাক্ট খেয়াল নাই, 1738 হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো একটু দেখে যাবা। হ্যাঁ হ্যাঁ সেম গণের আমরা ওই দেখলাম একটু আগে দেখলাম যে হোমো সেপিয়েন্সের দুইটা আছে, একটা হচ্ছে হোমো সেপিয়েন্স আর একটা হচ্ছে হোমো ইরেক্টাস। তাহলে সেম গণের দুইটা প্রজাতি হতে পারে। না না তুমি যদি শ্রেণীবিন্যাস করতে চাও সেই ক্ষেত্রে গণ তোমার বৈশিষ্ট্য অনুযায়ী পড়বে, এমনি যদি নাম দিতে চাও সেই ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। বৈজ্ঞানিক নাম আলাদা, আবার গণ প্রজাতির নামগুলো আলাদা। গণ প্রজাতি ওই আন্ডারে পড়বে, যেমন হোমোসেপিয়েন্স এটা হোমোর আন্ডারে পড়তেছে। তো তুমি আবিষ্কার করার সময় তুমি যদি এই গণটা আবিষ্কার করো সেই ক্ষেত্রে তুমি নাম দিতে পারবা এটার। আর এটা যদি আগে থেকে আবিষ্কৃত থাকে, কোন এই যে মনে করো এটা আমার আবিষ্কৃত প্রাণী, এটা যদি এর আন্ডারে পড়ে তাহলে আগে তোমাকে হোমো লাগাইতেই হবে, গণর ক্ষেত্রে হোমো আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ প্রজাতির ক্ষেত্রে তুমি নামটা চেঞ্জ করতে পারো, নতুন বৈশিষ্ট্য তুমি কিছু পাইছো সেক্ষেত্রে প্রজাতির নামে তুমি অ্যাড করতে পারো, যদি আগে থেকে অ্যাড করা থাকে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না। এই যে ক্যারোলাস লিনিয়াস, হোমোসেপিয়েন্স নাম দিছে ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা তাহলে চ্যাপ্টার এই পর্যন্তই, আমরা পুরো চ্যাপ্টার শেষ করলাম। তো এটার উপর তোমাদের পরীক্ষা হবে, কিন্তু পুরাটা চ্যাপ্টারের উপর তোমার কি হবে, উইকলি টেস্টের পরীক্ষা হবে।